শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য অনেক ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। শুনতে থাকুন গল্প কথার আসরের শ্রুতি পুস্তক অবনীন্দ্রনাথ ঠাকুরের বুড়ো আংলা। এই এপিসোডে সপ্তম পরিচ্ছেদ। যোগী গোফা। রংপো নদীটি খুব বড় নদীও নয়, ম্যাপেতেও তার নাম ওঠেনি। ঘুম আর বাতাসিয়া দুই পাহাড়ের বাঁকের মধ্যে ছোট একটি ঝর্ণা থেকে বেরিয়ে নদীটি পাহাড়ের গা বেয়ে দুধারের বনের মাঝ দিয়ে নুড়ি পাথর ঠেলে আস্তে আস্তে তরাইয়ের জঙ্গলে নেমে গেছে। নদীর দুপার করঞ্চা, ট্যাঁপারি, তেলাকুচো, বইচি, ডুমুর, জাম, এমনি সব নানা ফল নানা ফুল গাছে একেবারে হাওয়া করা। মাথার উপরে আকাশ সবুজ পাতার ছাউনিতে ঢাকা। তলায় সরু নদীটি ঝিরঝির করে বয়ে চলেছে। এই পাখির গানে, ভোমরার গুনগুনে, ফুল ফলের গন্ধে, জলের কুলকুল শব্দে ভরা অজানা এই নদীর গলিপথ দিয়ে হাঁসেরা নেমে চলেছে আবার শিলিগুড়ির দিকে। উপরে মেঘ করেছে, বনের তলা অন্ধকার। শ্যাওলা জড়ানো একটা গাছের ডাল এক থোকা লাল ফুল নিয়ে একেবারে নদীর জলে ঝুঁকে পড়েছে। তারই উপরে লাল টুপি, নীল গলাবন্ধ, সবুজ কর্তা পরে পরে মাছরাঙা নদীতে মাছ ধরতে বসেছে বাদলার দিনে। নদীর মাঝে একরাশ পাথর ছড়ানো। তারই কাছাকাছি এসে চকা হাঁক দিলে, জের ওবো, জের ওবো। অমনি মাছরাঙা সাড়া দিলে, জেরো, জেরো। আস্তে আস্তে হাঁসের দল ঝর্নার স্রোতে পিছল পাথরগুলোর উপর একে একে উড়ে বসল। এমনি জায়গায় জায়গায় জিরিয়ে জিরিয়ে চলতে চলতে সন্ধ্যা হয়ে এলো। নিচের অন্ধকার পাহাড়ের চূড়োর দিকে আস্তে আস্তে উঠতে আরম্ভ করলে। মনে হচ্ছে কে যেন বেগুনি কম্বলের ঘেরাটোপ দিয়ে একটার পর একটা পর্বত মুড়ে রাখছে। দেখতে দেখতে আকাশ কালো হয়ে গেল। তারই মাঝে গোলাপি এক টুকরো ধোঁয়ার মতো দূরের বরফের চূড়ো রাত্রের রঙের সঙ্গে ক্রমে মিলিয়ে গেল। পাহাড়ের গলিতে অন্ধকার যে কি ভয়ানক কালো, হৃদয় আজ টের পেলে। নিজেকে নিজে দেখা যায় না, কোন দিক উপর কোন দিক নিচে চেনা যায় না। কিন্তু অন্ধকারেও ঘাঁটিতে ঘাঁটিতে রাতের পাখিরা পাহারা দিচ্ছে। এ পাহাড়ে এক পাখি হাঁকলে, হু হু বাতাস হু হু। ও পাহাড়ের পাখি তারই প্রতিধ্বনি দিয়ে বলে উঠল, ঘুটঘুট আধার ঘুটঘুট। দুই পাখি থামল। আবার খানিক পরে দুই পাখি আরম্ভ করলে, জল পিটপিট, তারা মিটমিট। বোঝা গেল এখনো বৃষ্টি পড়ছে, দু একটি তারা কেবল দেখা দিয়েছে। ভালুক ভালুকি ঝর্নার পথে জল খেতে নেমেছে। তাদের চেহারা দেখা যাচ্ছে না, কেবল বলা বলি করছে শোনা যাচ্ছে, শ্যাঁত শ্যাঁত। একটা হরিণ কিংবা কি বোঝা গেল না হঠাৎ বলে উঠল, পিছল। তারপরেই পাহাড়ের গা দিয়ে এক রাশ নুড়ি গড়িয়ে পড়ল। রাতে যে এত জানোয়ার চারদিকে ঘোরাঘুরি হাঁকাহাঁকি করে বেড়ায় তার হৃদয়ের জানা ছিল না। আঁধারের মধ্যে কত কি উসখুস করছে, খুসখুস করছে, চলছে বলছে, কত সুরে কত রকম গলায় তার ঠিক নেই। হৃদয়ের মনে হলো বাতাসটা পর্যন্ত যেন বনের সঙ্গে ফুসফাস করে এক একবার বলা বলি করে যাচ্ছে। তখন রাত গভীর, ঝিঁঝি পোকা বলে চলেছে ঝিম ঝিম, ঝর্ণা বলছে ঘুম ঘুম। হৃদয়ের চোখে ঢুলে আসতে লাগলো। সেই সময় দূরে শোনা গেল, ইয়াহু ইয়াহু। তারপর একেবারে হৃদয়ের যেন কানের কাছেই ডেকে উঠল বিকট গলায় কি এক জানোয়ার, তোফা হুয়া তোফা হুয়া। হৃদয় চমকে উঠে শুনলে, কখনো এই পাহাড়ে কখনো ও পাহাড়ে, দূরে কাছে আগে পাছে উপরে নিচে যেন দলে দলে কারা চিৎকার লাগিয়েছে, ইয়াহু ইয়াহু তোফা হুয়া তোফা হুয়া। ভয়ে হৃদয়ের গায়ে কাঁটা দিয়ে উঠল। সে চকার গা ঘেঁষে শুধলে, এ কি ব্যাপার? চকা অমনি বললে, চুপ চুপ, কথা কইও না, ডালকুত্তা শিকারে বেরিয়েছে।
বলতে বলতে ছায়ার মতো একটা হরিণ ওপার দিয়ে দৌড়ে জলের ধারে এসে থরথর করে কাঁপতে লাগলো। ঠিক সেই সময় নদীর দুই পারে শব্দ উঠল, যেন 100 কুত্তা একসঙ্গে ডাকছে, হুয়াহু হুয়াহু হুয়াহু। ঝপাং করে জলে একটা ছায়া লাফিয়ে পড়ল। তারপর পিছল পাথরের উপর খুরের আঁচড় বসিয়ে ভিজে গায়ে হরিণ এসে হৃদয়ের পাশে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস টানতে টানতে কেবলই ঘাড় ফিরিয়ে চারদিকে চাইতে লাগল। চকা হরিণের ভয় দেখে বললে, ডাল কুত্তা রইল কোন পাহাড়ে, তুমি এখানে ভয়ে কাঁপছ দেখি। হৃদয় বললে, সে কি, এই পাহাড়েই তো এখনই ডাকছিল কুকুরগুলো। চকা হেসে বললে, কুকুরগুলো নয়, একটা কুকুর ডাকছিল, তাও খুব দূরে। ডালকুত্তার ডাকের মজাই এই, একটা ডাকলে মনে হবে যেন 10টা ডাকছে, দূরে কাছে চারদিকে। ভয় কোন দিকে যাব ভেবে পাওয়া যায় না, বুদ্ধি লোপ পেয়ে যায়। ডালকুত্তার ডাক শুনে ভয় পেয়ে ছুটাছুটি করেছ কি মরেছ? ঠিক পায়ের শব্দ শুনে কুত্তা এসে তোমায় ধরেছে। যেখানে আছো সেইখানেই বসে থাকো চুপটি করে, তোমার সন্ধানও পাবে না ডালকুত্তা। হরিণ চকার কথায় কতকটা সাহস পেলে বটে, কিন্তু তখনও ভয়ে তার কান দুটো কেঁপে কেঁপে উঠছে। এমন সময় পিছনে অন্ধকারে খ্যাঁক শেয়াল খ্যাঁক করে হেসে উঠল। হরিণ ছানাটা এক লাফ দিয়ে একেবারে নদী টপকে উপরের পাহাড়ে দৌড় দিলে। চকা বলে উঠল, কে ও খ্যাঁক শেয়াল নাকি? এই পাহাড়ে যে চাঁদপুরের শেয়াল এসে উপস্থিত হবে তা চকা ভাবেনি, আর খ্যাঁক শেয়ালও মনে করেনি হাঁসেদের দেখা পাবে সে এখানে। শেয়াল আনন্দে চিৎকার আরম্ভ করলে, ওয়া 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 ওয়া, বাহ ওয়া ওয়া ওয়া। চকা শেয়ালকে ধমকে বললে, চুপ, অত গোল করো না, এখনই ডালকুত্তা এসে পড়বে, তখন তুমিও মরবে আমরাও মরব। শেয়াল একগাল হেসে বললে, এবার আমি বাগে পেয়েছি, ডালকুত্তা লেলিয়ে দিয়ে তবে ছাড়ব। সেদিন বড় যে হাঁসবাজি দেখানো হয়েছিল, এইবার শেয়ালবাজিটা দেখে নাও। বলেই শেয়াল ডাকতে লাগলো, হুয়া ওয়াহা হুয়া ওয়াহা। তোদের জন্য আমার আর দেশে মুখ দেখাবার জো নেই। চকা নরম হয়ে বললে, অত চেঁচাও কেন, তুমি আগে আমাদের সঙ্গে লেগেছিলে, আমাদের দলের লুসাই আর বুড়ো আংলা দুজনকে খেতে চেয়েছিলে, তবে না আমরা তোমায় জব্দ করেছি। আমরা তো মিছিমিছি তোমার সঙ্গে লাগতে যাইনি। শেয়াল দাঁত কড়মড় করে বললে, ওসব আমি বুঝি নে, বিচার আমার কাছে নেই। বুড়ো আংলাটিকে আমার দুপাটি দাঁতের মধ্যে যদি হাজির করে দাও তো এবারে ছাড়া পাবে, না হলে ডাল কুত্তা এলো বলে। চকা মুখে সাহস দেখিয়ে বললে, আসুক না কুত্তা, এই ঝর্ণার মধ্যে পাথরের উপরে আর আসতে হয় না, জলে নেমেছে কি কুটোর মতো কোথায় তলিয়ে যাবে তার ঠিক নেই। হৃদয়কে আমরা কিছুতেই ছেড়ে দেব না শেয়ালের মুখে, মরি সেও ভালো। চকা খুব তেজের সঙ্গে এই কথা বললে বটে, কিন্তু হৃদয় দেখলে ভয়ে তার লেজের ডগাটি পর্যন্ত কাঁপছে। চকা চুপি চুপি তাদের সবাইকে বললে, সাবধান, বড় গোল এবারে, যে অন্ধকার, উড়ে পড়বার জো নেই। ডালকুত্তা পাকা সাঁতারু, বিষম জোরালো, ঝর্ণা মানবে না, সাঁতরে উঠবে। সে জলের কুমির, ডাঙার বাঘ বললেই হয়। সব সাবধান, যে যার সামলে, দেখতে না পায় পাথরের সঙ্গে মিশিয়ে বসো। হাঁস অমনি ডানায় মুখ ঢেকে গুটিসুটি হয়ে এক এক পাথরের মতো এখানে সেখানে চেপে বসল। কালো বুনো হাঁসের ডানার রঙে পাথরের রঙে এমন এক হয়ে গেল যে দুহাত তফাত থেকে চেনা যায় না হাঁস কি পাথর। কিন্তু সুবচনীর হাঁস, তার সাদা রং অন্ধকারেও ঢাকা গেল না। সে হৃদয়কে বুকের কাছে নিয়ে বললে, দেখো ভাই, এবার তোমার হাতে মরণ বাঁচন। হৃদয় নিজের ট্যাঁক থেকে নরুনের মতো পাতলা ছুরিটি বার করে বললে, দেখছ তো আমার অস্তর? হাঁস বললে, অস্তরে ভালো করে শান দিয়ে রাখো। ঠিক সেই সময় উপর থেকে একবার ডাক এলো, ইয়াহু! তারপরেই ঝপাং করে জলে পড়ে ডালকুত্তা হাঁসের দিকে সাঁতরে আসছে দেখা গেল। শেয়ালটা ঝোপের আড়াল থেকে চেঁচিয়ে উঠল, হুয়া হুয়া হত্যা হুয়া। শেয়াল দেখলে কুত্তা জল থেকে একটা বাঁকা নখওয়ালা লাল থাবা সাদা হাঁসটির দিকে বাড়িয়ে দিলে। হাঁসটা কখন ক্যাঁক করে ওঠে শেয়াল ভাবছে, ঠিক সেই সময় ডালকুত্তা ওয়াহু বলে ডিগবাজি খেয়ে জলে পড়ে হাবুডুবু খেতে খেতে হাঁচড়ে পাঁচড়ে ওপারে উঠল,
আর ডানা ঝটপট করে হাঁসের দল অন্ধকার দিয়ে একদিকে উড়ে পালালো। শেয়ালের ইচ্ছে হাঁসের পেছনে তাড়া করে চলে, কিন্তু ব্যাপারটা হলো কি সেটা জানতে তার লোভ হচ্ছে। সে উপর থেকে ডালকুত্তাকে ডাক দিয়ে শুধলে, ক্যা হুয়া ক্যা হুয়া। হৃদয়ের নরুনের ঘায়ে তখন ডালকুত্তা অস্থির। সে রেগে বললে, চুপ রাও, যাও যাও। শেয়াল বললে, কি দাদা, হাত ফসকে গেল নাকি? কুত্তা গা ঝাড়া দিয়ে বললে, সাদা হাঁসটাকে টেনে নিয়েছিলুম আর কি। কি জানি সেই সময় টিকটিকির মতো একটা কি জানোয়ার হাতে এমন দাঁত বসিয়ে দিলে যে চোখে আমি সর্ষে ফুল দেখলুম। কুত্তা তার থাবা চাটতে বসে গেল। শেয়াল হা গিয়া বলে কাঁদতে কাঁদতে হাঁসেদের সঙ্গে আবার দৌড়ল। হাঁসেরা হৃদয়কে নিয়ে দুই পাহাড়ের গলির মধ্যে দিয়ে কেবল কুলকুল জলের শব্দটি ধরে এঁকে বেঁকে উড়ে চলেছে অজানা জায়গায়। কোথায় গিয়ে বসে ঠিক পাচ্ছে না। এমন সময় মেঘ কেটে আকাশে চাঁদ উঠল। তখন আর চকাকে পায় কে। ঝকঝকে সরু সাপের মতো নদীর ধারাটির উপরে চোখ রেখে চকা হাঁসের দলকে নিয়ে সোজা নিচ মুখে নেমে চলল। সিনিবালি চা বাগানের উপরটায় এসে নদী একটা বড় পাথর ঘুরে ঝর্ণা দিয়ে একেবারে 200 হাত নিচে পড়েছে। চাতালের মতো সেই পাথরে এসে চকা দলবল নিয়ে বাকি রাতটা কাটাতে বসল। ঝর্ণার একদিকে ধাপে ধাপে চা বাগান পাহাড়ের চূড়ো পর্যন্ত সিঁড়ির মতো উঠে গেছে। আর একদিকে বনের ধারে চা বাগানের মালিকের ঘর বাড়ি। সেখান থেকে পাকদণ্ডী নেমেছে ঝর্ণা পর্যন্ত। হাঁসেরা রাতে এখানে ওখানে উড়ে হাঁপিয়ে পড়েছিল। সবাই তারা ঘুমিয়ে পড়ল। হৃদয় কেবল জেগে পাহারা দিতে লাগল। খানিক রাতে বনের মধ্যে একটা ঝটাপট শব্দ শোনা গেল। তারপরই হৃদয় দেখলে ডালকুত্তার সঙ্গে শেয়াল কি ফুসফাস করতে করতে পাকদণ্ডী দিয়ে নামছে। অন্ধকারে দুজনের চোখ আগুনের মতো জ্বলছে। হৃদয় তাগ করে একটা পাথরকুচি ছুঁড়ে শেয়ালটাকে মারতে যাবে, ঠিক সেই সময় একটা পাহাড়ি সাপের গায়ে তার হাত পড়ল, ঠান্ডা যেন বরফ। হৃদয় একেবারে হাঁসের পিঠে লাফিয়ে উঠে বলল, পালাও পালাও, শেয়ালটা এবারে আমাদের সাপে খাওয়াবার মতলব করেছে। হাঁসেরা একেবারে ডানা মেলে আকাশে যেমন লাফিয়ে উঠল, ঠিক সেই সময় পাথরের হাতুড়ির মতো পাহাড়ি সাপের মাথাটা শোঁ করে তাদের পায়ের নিচ দিয়ে ছুটে এসে পাথরে ছোবল দিল। চকা শিয়ালের উপর ভারী চটেছে। নদীর উপর দিয়ে গেলে শিয়ালটা সহজে তার সঙ্গ ছাড়বে না বুঝে চকা এবারে একেবারে উপর দিয়ে উড়ে চলল, সোজা শিলিগুড়ির স্টেশনের টিনের ছাতের দিকে। দার্জিলিং মেল আসতে এখনও 3 ঘন্টা। স্টেশনে লোকজন নেই। হোটেলগুলোর টিনের ছাদ বৃষ্টিতে ভিজে চাঁদের আলোয় ঝকঝক করছে। পাহাড়ের অন্ধকার ছেড়ে হঠাৎ ফাঁকায় পড়ে হৃদয়ের ধাঁধা লেগে গেল। আকাশ থেকে সে টিনের ছাদগুলোকে দেখছে যেন ছোট ছোট পাহাড়ের চূড়ো সাদা বরফে ঢাকা। হাঁসেরা সেই দিকে নেমে চলল দেখে হৃদয় চেঁচিয়ে বললে, করো কি, ওখানে যে খালি বরফ, বসবার জায়গা কোথা? কিন্তু হাঁসেরা তার কথায় কান না দিয়ে নেমেই চলল। হৃদয় দেখলে পাহাড়ের মধ্যে দাঁড়িয়ে আকাশে 2 হাত ছড়িয়ে একটা যেন দৈত্য লাল সবুজ দুটো চোখ নিয়ে কটমট করে তার দিকে চেয়ে রয়েছে। হৃদয়ের আরও ভয় হলো। সে 2 পা গুটিয়ে হাঁসের পিঠের পালকে লুকোবার চেষ্টা করছে। এমন সময় হাঁসেরা ঝুপঝাপ করে স্টেশনের টিনের ছাতে নেমে পড়ল। তখন হৃদয়ের ভুল ভাঙল। সে দেখলে রাস্তার আলোগুলোকে ভেবেছিল সব তারা, টিনের ছাদগুলোকে পাহাড়ের চূড়ো, আর লাল সবুজ লণ্ঠন দেয়া সিগন্যাল পোস্টটাকে একটা দৈত্য। হৃদয় স্টেশন কখনো দেখেনি। টিনের ছাতে ছুটোছুটি করে এদিক ওদিক দেখতে আরম্ভ করলে। স্টেশনের সব উঁচু চূড়োয় 2টো কাঁটা উত্তর দক্ষিণ কোন দিকে বাতাস বইছে দেখবার জন্যে কেবলই ঘুরছে। তারই উপরে একটি গোলা। সেই গোলায় 1 পা রেখে আকাশে চিমটের মতো 2 ঠোঁট উঠিয়ে কঙ্ক পাখি আরামে ঘুম দিচ্ছেন। হৃদয়কে টিনের উপর ছুটোছুটি করতে শুনে কঙ্ক পাখি গোলার উপর থেকে ধমকে উঠলেন, গোল করে কে? হৃদয়ের দুষ্টুমি গেছে, কিন্তু ফষ্টি নষ্টি করবার বাতিক এখনো খুব আছে। সে অমনি বলে উঠল, গোল আর করবে কে? গোলের মাঝে বসে আছো তুমি, তোমারই এ কাজ। ভালো রে, ভালো বলেছিস বলে কঙ্ক পাখি চিমটের মতো ঠোঁটে গিরগিটির মতো হৃদয়কে ধরে বার কতক আকাশে ছুঁড়ে দিয়ে আবার লুফে নিয়ে আদর করে বললে, দেখো ছোকরা,
এত রাত্রে ছাতে খুটখাট করলে এখনই স্টেশন মিস্ট্রেস ম্যামের ঘুম ভেঙে যাবে, আর স্টেশন মাস্টার এসে আমাদের উপর গুলি চালাবে। যদি স্টেশন দেখতে চাও তো ওই জলের পাইপটা ধরে নেমে যাও, কিন্তু খবরদার স্টেশনের জল খেও না, তাহলে এই ম্যালেরিয়া হয়ে যুধিষ্ঠিরের 4 ভাই যেমন একবার মরেছিলেন, তেমনি তুমিও মরবে। হৃদয় বললে, সে কেমন কথা? কঙ্ক বললেন, শোনো তবে বলি। কথার নাম শুনেই চারদিক থেকে হাঁস পাখি যে যেখানে ঘুমিয়েছিল চাঁদের আলোতে টিনের ছাতে বুড়ো কঙ্ক পাখিকে ঘিরে বসল। চাঁদটাও যেন গল্প শুনতে কঙ্কের ঠিক পিঠের দিকে টিনের ছাতের কার্নিশে এসে বসল। কঙ্ক গলা খাঁকানি দিয়ে শুরু করলেন, আমাদের কঙ্ক বংশের শেষ অঙ্কের যে আমি, আমার স্বর্গীয় প্রপিতামহ ছোট কঙ্ক, তাঁর প্রস্বর্গীয় মধ্যম প্রপিতামহ মেঝ কঙ্ক মহাশয়ের অতিবৃদ্ধ প্রপিতামহ ধর্মাবতার বড় কঙ্ক। তিনি কাম্য বনে এক রম্য সরোবরে বাস করছেন। এদিকে একদিন হয়েছে কি না, ধর্মপুত্র যুধিষ্ঠিরের তৃষ্ণা পেয়েছে, বনের মধ্যে তেষ্টা পেয়েছে, খুঁজে খাঁজে জল খেয়ে নিলেই হতো, না হুকুম করলেন, ওরে ভীম জল নিয়ে আয়। ভীম চললেন, জল খুঁজে খুঁজে তাঁরও তেষ্টা পেয়ে গেল। সেই সময় আমাদের ধর্মাবতার বড় কঙ্ক সে পুকুরে পাহারা দিচ্ছিলেন। সেই কতকালের পানা পুকুরটার দিকে ভীমের নজর পড়ল। জল দেখে ভীমের তেষ্টা যুধিষ্ঠিরের চেয়ে দুগুণ বেড়ে গেল। ভীম তাড়াতাড়ি পুকুরে নামলেন। অঞ্জলি ভরে বৃকোদর প্রায় পুকুরের অর্ধেক জল তুলে নিলেন দেখে আমার স্বর্গীয় প্রপিতামহের পিতামহের অতিবৃদ্ধ প্রপিতামহ বলে উঠলেন, অঞ্জলি করিয়া জল না করিহ পান, সমস্যা পূরণ করি কর জল পান, নতুবা তোমার মৃত্যু। সমস্যা দিয়ে জল ফিল্টার করে খাবার দেরি হইল না। বৃকোদর আমাদের ধর্মাবতারের পানা পুকুরের পচা জল চকচক করে খেয়ে ফেললেন। যেমন খাওয়া অমনি কম্প জ্বর, সঙ্গে সঙ্গে মৃত্যু। তারপর অর্জুন এলেন, নকুল সহদেব এলেন, দ্রৌপদী এলেন, সবার সেই দশা। কেউ সমস্যা দিয়ে জল শোধন করে নিতে চাইলেন না। শেষে যুধিষ্ঠির এসে ধর্মাবতার কঙ্কের কথা মতো 4 বার সমস্যা দিয়ে জল শোধন করে তবে বেঁচে গেলেন, আর সেই শোধন করা শান্তি জল দিয়ে 4 ভাই আর দ্রৌপদীকেও বাঁচিয়ে দিলেন। হৃদয় শুধলে, বাড়ি শোধন করার সমস্যা কোথায় পাওয়া যায়, তার দাম কত? কঙ্ক হেসে বললেন, সমস্যা কি জলের কুঁজো যে বাজারে পাবে? সংস্কৃততে সমস্যা লেখা হয় মন্তরের মতো, সেইটে পাঠ করে বাঁ হাতের বুড়ো আঙুলে 1 নাক টিপে নাকের মধ্যে জল টেনে নিতে হয়, আর বলতে হয়, আদি গঙ্গা 7 সমুদ্র 13 নদী বান্ধিলাম, 10 ঘোড়ায় বান্ধিলাম, জিহ্বার উপর বান্ধিলাম, সরস্বতী যমুনা বন্ধ, মাতা ভাগীরথী ফুহ ফুহ ফুহ। মন্তর যদি শিখতে চাও তো কামরূপ কামিক্ষে আমার হাড় গিলে দাদার কাছে যাও। সাপের মন্তর, বাঘের মন্তর, শেয়ালের মন্তর, সব মন্তর তিনি জানেন, আর কোনো ভাবনা থাকবে না, নির্ভয়ে যেখানে খুশি বেরিয়ে বেড়াতে পারবে। চকা বলে উঠল, এ পরামর্শ মন্দ নয়। খ্যাঁক শেয়ালটা যেরকম সঙ্গে লেগেছে, তাতে একটা শেয়ালের মন্তর হৃদয়কে না শিখিয়ে নিলে তো আর চলছে না। সেই কৈলাস পর্যন্ত যেতে হবে, এর মধ্যে কত বিপদ আপদ আছে। চলো কিছুদিন কামরূপে থেকে গোটা কতক মন্তর নিয়ে যাওয়া যাক। কঙ্ক বললেন, চলো দাদার কাছে, আমারও গোটা কতক মন্তর নেবার আছে। চকাকে কঙ্ক শুধলেন, তোমরা কোন পথে কামরূপ যেতে চাও? ব্রহ্মপুত্রের পথে গেলে অনেক ঘুরে যেতে হবে, আর আমার সঙ্গে যদি সিধে রাস্তায় যেতে চাও তো এখান থেকে তরসা নদী একবেলা, সেখান থেকে জলপাইগুড়ি বক্সাও কুচবিহার হয়ে জয়ন্তী আরেক বেলা, সেখানে রাত কাটিয়ে মোচু নদীতে জল খেয়ে গোয়ালপাড়া 10টার মধ্যে, সেখান থেকে বেলা 5টায় মানস নদী, 6টা নাগাদ কামরূপ কামাক্ষার মন্দির, সেখানে ব্রহ্মপুত্রের মধ্যে হাড়গিলের চরে আমার দাদা থাকেন। চকা কঙ্ক পাখির কথায় সায় দিয়ে তরসার পথেই বাঁয়ে হিমালয় পাহাড়ে রেখে সোজা পূবমুখী কামরূপে রওনা হলো। খানিক উড়েই চকা বুঝলে কঙ্ক পাখির সঙ্গে বেরিয়ে ভালো করেনি।
তার নাম যেমন কঙ্ক, চলাও তেমনি বঙ্ক, মোটেই সোজা নয়। সে শিলিগুড়ি ছেড়েই দক্ষিণমুখ চলল, মহানদীর ধার দিয়ে জলপাইগুড়ি স্টেশন হয়ে তিতলিয়া পর্যন্ত, সেখান থেকে উত্তর পূবে বেঁকে কুচবিহার ঘেঁষে ওয়ার্নিশ ঘাট, তারপর তিস্তা নদীর উপর দিয়ে এঁকতে বেঁকতে উত্তর মুখে রামসাই হাট হয়ে বগরাকুঠি একেবারে পাহাড় তলিতে উপস্থিত, এখান থেকে সেখান থেকে পাহাড়ের বাঁকে বাঁকে পূবে মাদারি পর্যন্ত, সেখান থেকে তরসা নদীর স্রোত ধরে দক্ষিণে এসে একেবারে কুচবিহার রাজবাড়ির উপর এসে পড়া, সেখান থেকে আবার উত্তরে আলিপুর বক্সা ও জয়ন্তী হয়ে একেবারে জলপাইগুড়ি পরগনার পূব মহড়ায় মোচু নদীতে হাজির। এরপরেই গোয়ালপাড়া আরম্ভ। এইভাবে এদিক ওদিক একোণ ওকোণ এ পাড়া ও পাড়া যেন কি খুঁজতে খুঁজতে কঙ্ক পাখি তীর বেগে চলেছে। তার সঙ্গে উড়ে চলা হাঁসদের সম্ভব নয়, কাজেই চকা নিজের পথ দেখে হাঁক দিতে দিতে চলল, তরসা তরসা। ওদিকে যেমন কুঁকড়ো, এদিকে তেমনি উত্তর থেকে দক্ষিণ মুখ যেসব নদী চলছে তারই ঘাটে ঘাটে কাদা খোঁচা জলপিপি ঘাটিয়াল হাঁক দিচ্ছে, তরসা পশ্চিমকুল মাদারি। মাদারি হয়ে তরসার উপর দিয়ে হাঁসেরা পাড়ি দিতে লাগলো। দূরে ডাইনে কুচবিহারের রাজবাড়ি, তরসার পূব পারে রাজাদের জল করে পানি কাক হাঁকলে বক্সাও, আরও দূরে জলপাইগুড়ির সীমানায় তিতিরে হাঁকলে জয়ন্তী। জলপাইগুড়ি ছাড়িয়ে গোয়ালপাড়ার মোচু নদীর কাছে বরাবর এসে হাঁসেরা আকাশ মেঘে অন্ধকার দেখলে। জোর বাতাস তাদের ক্রমেই উত্তরে পাহাড়ের গায়ে ঠেলে নিয়ে চলল। হাঁসেরা এঁকে বেঁকে কখনো উত্তর ঘেঁষে একেবারে হিমালয়ের দেয়ালের ধার দিয়ে, কখনো দক্ষিণে ফাঁকা মাঠের উপর দিয়ে উড়ে চলল সারাদিন। গোয়ালপাড়া ছাড়িয়ে কামরূপ মানস নদীর কাছ বরাবর এসেছে এমন সময় পশ্চিম দিকে বোঁ বোঁ শোঁ শোঁ শব্দ উঠল, যেন হাজার হাজার পাখি উড়ে আসছে। পায়ের তলায় মানস নদীর জল হঠাৎ কালো ঘোরালো হয়ে উঠল। দমকা হাওয়ার একটা ঝাপটা এসে হাঁসেদের ডানার পালকগুলো উস্কো খুস্কো করে দিলে। চকা ঝপ করে ডানা বন্ধ করে পলকের মতো চমকে যেন আকাশে স্থির হয়ে দাঁড়ালো, তারপর তীরের মতো মানস নদীর দিকে নেবে চলল ডাক দিতে দিতে, সামাল জমি লাও জমি লাও। কিন্তু জমি নেবার আগেই ঝড় একেবারে ধুলো বালি শুকনো পাতা ছোট ছোট পাখিদের ঠেলতে ঠেলতে তর তর করে এসে পড়ল। বাতাসের দোরে মাঝ দরিয়ার দিকে চকানি কবরের দলকে ঠেলে নিতে লাগলো। জমি নেবার উপায় নেই। মানস নদীর পশ্চিম কূলে বিজলি গাঁয়ের ওপর দিয়ে ঠেলতে ঠেলতে বাতাস হাঁসের দলকে দেখতে দেখতে মাঝ দরিয়ায় নিয়ে আসছে। সামনে মানস নদীর ওপারের ভাঙন জমি পাহাড়ের মতো উঁচু, সেখানে হাওয়া যদি আছড়ে ফেলে তবে একটি হাঁসও বাঁচবে না। ঘোরবারও উপায় নেই। ওদিকে মাঝ নদীতে তুফান উঠেছে, ঝড়ের মুখে উড়ে গিয়ে সামনের ভাঙনে আছড়ে পড়লে মৃত্যু নিশ্চয়। তার চেয়ে জলে পড়ে বরং সাঁতরে বাঁচবার উপায় আছে স্থির করে সব হাঁস ঝুপঝাপ নদীতে নেমে পড়ল। সাদা সাদা ফেনা নিয়ে চারদিকে সাপের ফনার মতো ঢেউ উঠছে পড়ছে, একটার পিছে তেড়ে আসছে আর একটা। মাথার উপর ঝড় ডাকছে শোঁ শোঁ, চারদিকে জল ডাকছে গোঁ গোঁ। নদীতে একখানি নৌকা নেই, একটি ডিঙিও নেই, কেবল মাঝ নদীতে ঢেউয়ের উপরে উপরে স্রোতের মুখে ভেসে চলেছে মোচার মতো হাঁস কটি। জলে পড়ে হাঁসেদের কোনো কষ্ট নেই। স্রোতে গা ভাসিয়ে একগাছ ছেঁড়া মালার মতো ঢেউয়ের সঙ্গে উঠে পড়ে চলেছে। কেবল চকার ভয় হচ্ছে পাছে দলটা ছত্রভঙ্গ হয়ে পড়ে, তাই সে থেকে থেকে ডাক দিচ্ছে, কোথায়? অমনি বাকি হাঁসেরা উত্তর দিচ্ছে, হেথায় হেথায়। চকা একবার হৃদয়কে ডাক দিচ্ছে, হাংপাল হাংপাল। হৃদয় অমনি উত্তর দিচ্ছে, ভাসান ভাসান। আকাশ দিয়ে স্থলচর পাখিরা ঝড়ে লুটোপুটি হয়ে চলেছে। হাঁসেরা দিব্যি আছে দেখে তারা বলতে বলতে উড়ে চলল, সাঁতার সাঁতার, উ উ উ গেছি গেছি গেছি, মরি মরি মরি। কিন্তু ঢেউয়ের উপর দিয়ে দড়ি ছেঁড়া নৌকার মতো দুলতে দুলতে চলাতেও বিপদ আছে। চকা দেখল হাঁসেরা ডানায় মুখ গুঁজে ঘুমিয়ে পড়বার জোগাড় করছে। সে অমনি সবাইকে সাবধান করতে লাগলো, ঘুমে সারা দল ছাড়া গেছো মারা, চোখ খোলো চোখ মেলো। চকা বলছে বটে চোখ খোলো, কিন্তু নিজেরও তার চোখ ঢুলে এসেছে। অন্য হাঁসগুলো তো একঘুম ঘুমিয়েই নিচ্ছে। ঠিক সেই সময় সামনের একটা ঢেউয়ের মাথায় পোড়া কাঠের মতো একটা কি ভেসে উঠল।
চকার অমনি চটকা ভেঙে গেল। সে কুমির কুমির বলেই দুই ডানার ঝাপটা মেরে সোজা আকাশে উড়ে পড়ল। খোঁড়া হাঁস হৃদয়কে নিয়ে যেমন জল ছেড়েছে, আর কুমির জল থেকে ঝম্প দিয়ে তার খোঁড়া পায়ে একটা দাঁতের আঁচড় বসিয়ে ডুব মারলে। খোঁড়া ইস বলে এক লাফে আর 5 হাত উপরে উড়ে পড়ল। কুমিরটা আর একবার জল থেকে নাটা চোখ পাকিয়ে নাকটা তুলে এদিক ওদিক করে ভুস করে ডুব মারলে। হাঁসের দল উড়তে উড়তে খানিক গিয়ে আবার জলে পড়ল, কিন্তু সেখানেও আবার কুমির, আবার ওড়া, আবার গিয়ে জলে পড়া, এইভাবে সারা দিন কাটল। কত ছোট পাখি যে এই ঝড়ে মারা পড়ল, পথ হারিয়ে একদিকে যেতে আর একদিকে গিয়ে পড়ল। না খেয়ে, জলে ভিজে, নদীতে পড়ে, পাহাড়ে আছাড় খেয়ে কত যে পাখি মরে ঝরে গেল তার ঠিক ঠিকানা নেই। চকার দল হাঁফিয়ে পড়েছে। এদিকে অজানা নদী, ওদিকে অচেনা ডাঙা। পাহাড় থেকে জল বরফের মতো ঠান্ডা হয়ে গড়িয়ে চলেছে। ঝড়ে ভাঙা বড় বড় গাছের ডাল ভেসে চলেছে। চকা দলবল নিয়ে একবার গাছের ডালে ভর দিয়ে জিরোবার চেষ্টা করলে, কিন্তু ভিজে ডাল একেই পিছল, তার উপরে আবার স্রোতে গড়িয়ে গড়িয়ে চলেছে। বাতাস ক্রমাগত তাদের জলে ঠেলে ফেলতে লাগলো। ওদিকে সন্ধ্যার আঁধার ঘনিয়ে এলো। জলে থাকা আর চলে না। হাঁসেরা উড়ে পড়ল। আকাশে চাঁদ নেই, তারা নেই, কেবল কালো মেঘ আর বিদ্যুৎ আর হু হু বাতাস। থেকে থেকে পাখিরা ভয়ে চিৎকার করে উঠছে। জলের ধারে ঝুপঝাপ পাড় ভেঙে নদীতে পড়ছে। বজ্রাঘাতে বড় বড় গাছ মড় মড় করে মুচড়ে পড়ছে। এরই মাঝ দিয়ে চকা তার দল নিয়ে ডাঙায় আশ্রয় নিতে চলেছে। হঠাৎ এক সময় সামনে একটা গুনগুন আওয়াজ শোনা গেল। তারপরেই হৃদয় দেখল হাওয়ার মতো একটা পাহাড়ের দেওয়াল নদী থেকে আকাশে উঠেছে, আর তারই তলায় নদীর জল তুফান তুলে ঝপাঝপ পড়ছে। চকা সোজা পাহাড়ের দিকে চলেছে। হৃদয় ভাবলে এইবার শেষ, আর রক্ষে নেই। সে বৃষ্টিতে কুয়াশায় ঝাপসা পাহাড়ের দিকে চেয়ে রয়েছে। এমন সময় চকা ডাক দিলে, বাঁয়ে ঘেঁষে। দেখতে দেখতে পাহাড়ের গায়ে প্রকাণ্ড খিলেনের মতো একটা গুহা দেখা গেল। চকা হাঁসের দল নিয়ে তারই মধ্যে সোজা ঢুকে পড়ল। সেখানে বৃষ্টি নেই, জল নেই, বাতাসও আস্তে আস্তে আসছে শোঁ শোঁ করে। ডাঙায় পা দিয়েই চকা দেখতে লাগলো সেথো সবাই আছে কিনা। সবাইকে পাওয়া গেল, কেবল কঙ্ক পাখি যে তাদের পথ দেখিয়ে আনছিল তার কোনো খোঁজই হলো না। গুহাটার মধ্যে শুকনো বালি, কাঁকর আর ঘাস। হাঁসেরা তারই উপরে বসে ভিজে পালক ঝেড়ে ঝুড়ে নিচ্ছে। চকা হৃদয়কে নিয়ে গুহাটা তদারক করতে চলল। মস্ত গুহা, মুখের কাছটায় আলো পড়েছে, ভিতর দিকটা অন্ধকার। দুধারে দেওয়ালের গায়ে রেলগাড়ির বেঞ্চির মতো থাকে থাকে পাথর সাজানো। একপাশে একটি ডোবা, তাতে পরিষ্কার বৃষ্টির জল ধরা রয়েছে। হৃদয় বলে উঠল, বাহ, ঠিক যেন ধর্মশালাটি। অমনি গুহার ওধারে অন্ধকার থেকে কারা বলে উঠল, ধর্মশালাই বটে। হৃদয় ভয়ে কাঠের পুতুলের মতো দাঁড়িয়ে গেল। চকা এদিক ওদিক ঘাড় ফিরিয়ে দেখলে অন্ধকারে এ কোণে ও কোণে জোড়া জোড়া সবুজ চোখ পিটপিট করছে। ওই রে বাঘ বলেই চকা হৃদয়কে মুখে করে তুলে দৌড়। হৃদয় চেঁচাচ্ছে, বাঘ বাঘ। সেই সময় অন্ধকার থেকে জবাব হলো, ভেড়া। এবার হৃদয়ের সাহস দেখে কে। সে বুক ফুলিয়ে ভেড়াদের সর্দার দুম্বার কাছে গিয়ে শুধোলে, এখানে যে তোমরা বড় এলে, এটা আমাদের ঘর, যাও। দুম্বা তার কানের দুপাশে গুগলি পেঁচ 2 শিং পাথরে ঘষে বললে, এখানে আমরা ইচ্ছে সুখে এসে ধরা পড়ে কামেক্ষের ভেড়া বনে গেছি। যাব কোথায়, যাবার স্থান নেই। হৃদয় অবাক হয়ে বললে, কি বলো, এই কামরূপ কামেক্ষের মন্দির? এইখানে মানুষকে তারা ভেড়া ছাগল বানিয়ে রাখে? হাঁও বটে, নাও বটে, এইভাবে ঘাড় নেড়ে দুম্বা বললে, এটা কি গোয়াল না এটা আমাদের বাড়ি? এটা একটা জাদুঘর। এখানে যা দেখছো সব ইন্দ্রজাল, ভৌতিক ব্যাপার। এদিক দিয়ে পাখিরা পর্যন্ত উড়ে চলতে ভয় পায়। তোমরা কার পরামর্শে এখানে এলে শুনি?
মহাভারতের ধর্মাবতার কঙ্ক তার কোনো পুরুষের কেউ নয়, সেই বক ধার্মিক কঙ্ক পাখির সঙ্গে তোমাদের পথে দেখা হয়নি তো? কঙ্ক পাখির পাল্লায় পড়েই তারা এদিকে এসেছে শুনে দুম্বা হা হুতাশ করে বললে, এমন কাজও করে? বক ধার্মিকের কাজই হচ্ছে নানা ছলে লোককে ভুলিয়ে এই কাম রূপে এনে মানুষকে বেড়া, বেড়াকে ছাগল বানিয়ে দেওয়া। এটা বুঝলে না? কি আফসোস! হৃদয় ভয় পেয়ে বলে উঠল, এখন উপায়? দুম্বা খানিক ভেবে বললে, উপায় আর কি? এক উপায়, যদি বক ধার্মিক এই ঝড়ে রাস্তা ভুলে অন্য দিকে গিয়ে পড়ে থাকে, তবেই তোমরা এবারের মতো বেঁচে গেলে। চকা শুধলে, আর সে যদি এসে পড়ে তো কি হবে? দুম্বা উত্তর করলে, সে ঠোঁট দিয়ে তোমাদের মাথা ফুটো করে যা কিছু বুদ্ধি আছে মগজের সঙ্গে সবটুকু বার করে নেবে। আর তোমরা কেউ বোকা ছাগল, কেউ মেড়া, কেউ ভেড়া হয়ে আ আ করে তাকেই তোমাদের ভেড়া বানিয়ে দেবার জন্য বাহবা ধন্যবাদ দিতে থাকবে। হৃদয় রেগে বলে উঠল, মাথা ফুটো করতে দিলে তবে তো? যেমন দেখব সে আসছে অমনি আমরা সরে পড়ব না? দুম্বা শিং নেড়ে বললে, তা আবার জো নেই। সে ধুলো পড়া দিয়ে সবার চোখে ধুলো দিয়ে কখন যে কাজ উদ্ধার করে যাবে তোমরা টেরও পাবে না। মনে হবে কে তোমাদের মাথা চুলকে দিচ্ছে। তোমরা ঘুমিয়ে পড়বে আরামে, তারপর চোখ খুলে দেখবে ভেড়া হয়ে গেছো। চকা এগিয়ে এসে শুধলে, এত বোকা ছাগল বোকা মেড়ায় তার কি দরকার বলতে পারো? দুম্বা খানিক চোখ বুজে বললে, ঠিক জানি নে, তবে শুনেছি নাকি। বলেই দুম্বা হঠাৎ চুপ করে এদিক ওদিক চাইতে লাগল। হৃদয় ব্যস্ত হয়ে শুধালে, কি শুনেছ বলেই ফেলো না। দুম্বা আরও ব্যস্ত হয়ে বলল, চুপ চুপ, অত চেঁচিও না। কাজ কি বাবু ওসব কথায়? শেষে কি ফ্যাঁসাদে পড়ব? কে কোন দিকে শুনবে শেষে আমাকে নিয়ে টানাটানি। যাক ও কথা, কুবরি কুবরি। বলে দুম্বা চোখ বুঝল। হৃদয় অনেক পেড়াপিড়ি করেও কুবরি ছাড়া আর একটি কথাও বোকা ছাগলের মুখ দিয়ে বার করতে পারলে না। চকা চুপি চুপি হৃদয়কে বললে, তুমিও যেমন বোকা মেড়া, ওর কথার আবার মূল্য আছে? নিশ্চয়ই ওটার মাথার গোল আছে। এসো এখন খেয়ে দিয়ে একটু বিশ্রাম করা যাক, সকালে উঠে নিজের পথ নিজে দেখা যাবে। তারপর দুম্বার দিকে চেয়ে বললে, মশায় যদি জানতেন আমরা আজ সারা রাস্তাটা কি কষ্টে কাটিয়ে এখানে এসেছি, তবে এই রাতে আমাদের মিছে ভয়ে দেখিয়ে তাড়াবার চেষ্টা না করে বরং কিছু অতিথি সৎকারের বন্দোবস্ত করে দিতেন। আমরা নিতান্ত দায়ে পড়েই এখানটায় আশ্রয় নিয়েছি। এখন উচিত হয় আপনার আর কাল বিলম্ব না করে আমাদের জন্য জলযোগ এবং তারপরে সুনিদ্রার ব্যবস্থা করে দেওয়া। এবারে দুম্বা অন্ধকার কোণ থেকে বেরিয়ে এসে বললে, আপনারা আমার কথায় বিশ্বাস করছেন না। আচ্ছা, আমি আপনাদের খাবার ব্যবস্থা করছি, দেখুন কি কাণ্ড হয়, তখন কিন্তু আমায় দোষ দিতে পারবেন না। চকা এবার সত্যিই ভয় পেলে কোন দিক থেকে বিপদ আসে ভেবে চারদিকে চাইতে লাগলো। দুম্বা ডাকলে, আসুন, আহার প্রস্তুত, কিন্তু দেখবেন চটপট আহারে সেরে উঠবেন, না হলে ব্যাঘাত হতে পারে। আপনারা আসন গ্রহণ করুন, আমি এখানে দাঁড়িয়ে আসন বন্ধন মন্ত্রটি পাঠ করছি। হৃদয় আর হাঁসেরা খেতে বসে গেল। দুম্বা মন্ত্র পাঠ করতে লাগলো, মেষ চর্মের আসন তোরে করিরে পেন্নাম, আমার কার্যে তুই হরে সাবধান, কামিক্ষার ভরে তোরে করিলাম বন্ধন, এই কার্যে যেন তুই না হোস লঙ্ঘন। হাঁসেদের অর্ধেক খাওয়া হয়েছে এমন সময় দূরে ফেউ ডাকল। দুম্বা মন্তর জপতে জপতে বললে, ওই শুনেছেন তো, এরা আসছেন, এরই মধ্যে খবর হয়ে গেছে, ব্যাঘাত হলো, চটপট খেয়ে নিন। বলেই দুম্বা তাড়াতাড়ি মন্তর পড়তে লাগলো, লাগ লাগ ফেরু পালের দন্তের কপাটি, কোনো ভূতে করিতে নারিবে আমার ক্ষতি, শীঘ্রে লাগ শীঘ্রে লাগ। মন্তরের চোটে কেউ ঘরে ঢুকতে সাহস পেলে না বটে, কিন্তু বাইরে চারদিকে ফেরুপাল চিৎকার করে কানে তালা ধরিয়ে দিতে লাগলো, হুয়া হুয়া খাওয়া, হুয়া হুয়া খাওয়া, হুয়া খাওয়া। হৃদয় বললে,
এত গোল করে কে? হৃদয়ের কথা তখন আর কে শোনে? তখন দুম্বা বেঘাত বেঘাত বলে চেঁচাচ্ছে আর ঘরের মাঝে ছুটোছুটি করে বেড়াচ্ছে, যেন সর্বনাশ হচ্ছে। হৃদয় দুম্বার রকম দেখে চেঁচিয়ে বললে, আরে মশাই, ব্যাপারটা কি খুলে বলুন না, অত বুক চাপড়ে ছুটোছুটি করছেন কেন? দুম্বার তখন ভয়ে মাথা ঘুলিয়ে গেছে। সে কাঁপতে কাঁপতে বললে, সর্বনাশ হলো, হায় হায়, কি উপায় কি উপায়। হৃদয় আরও চটে বললে, আরে মশাই, হয়েছে কি তাই বলুন না। দুম্বা তখন একটু স্থির হয়ে বললে, ওই খেঁকি 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 খ্যাঁক শিয়ালি, ওই 3 ফেরুপাল, ওরা যদি আমাদের দেয়া মুড়ো কিংবা ভেড়ার মাংস না খেতে চান তো কি হবে এখন? হৃদয় হেসে বললে, এই জন্যে এত ভয়? তা ওরা যদি আপনাদের মুড়ো মাংস না খান তো আপনাদেরই তো লাভ, এতে আপনার দুঃখই বা কি, ভয়েই বা কি? দুম্বা শিং নেড়ে বললে, আহা, আপনি বুঝবেন না, ওদের মুড়ো মাংস খাওয়ানো যে ভেড়া বংশের সনাতন প্রথা, সেটা বন্ধ হলে যে আমাদের জাত যাবে, আমরা এক ঘরে হয়ে যাব, তার করবেন কি? হৃদয় গম্ভীর হয়ে বললে, আগে আপনি কি করতে চান শুনি? দুম্বা কেঁদে বললে, আমি এ প্রাণ আর রাখব না, আমি সমাজদ্রোহী, আমি নরকে যাব স্থির করেছি, আমি অতি হতভাগ্য। হৃদয় দুম্বার শিঙে হাত বুলিয়ে বললে, ওদের ঠান্ডা করবার কি আর কোনো উপায় নেই? দুম্বা ঘাড় নেড়ে বললে, আর এক উপায়, তুষান হলে জ্বলে পুড়ে মরা, কিন্তু তার চেয়ে নরককুণ্ডে ঝাঁপিয়ে পড়াই সহজ। হৃদয় বলে উঠল, কাজ আরও সহজ হয়, ওই 3টে কুকুরকে নরকে পাঠিয়ে দেওয়া। দুম্বা 2 চোখ পাকালো করে অবাক হয়ে বললে, এ কি সম্ভব? হৃদয় বললে, দেখি তোমার শিং। খুব সম্ভব 1 ঢুঁয়ে 3টেকে একেবারে নরকে চালান করে দেওয়া যায়, যদি তুমি তাল ঠুকে লাগো। দুম্বা বলল, তাল ঠুকে ঢু লাগাতে আমি মজবুত, কিন্তু ওদের দেখলেই যে আমাদের বুদ্ধি লোপ পায়, তার কি? হৃদয় দুম্বার পিঠ চাপড়ে বললে, তোমরা চোখ বুজে থেকো, আমি যেমন বলবো শিং টিং চট, অমনি একসঙ্গে সবাই ঢুঁ বসিয়ে দিও, দেখি ওরা কি করে। এবারে অন্য অন্য ভেড়া, তুলাড়ু ঝাঁকাড়ু তারা এগিয়ে এসে বললে, আমরা 2-একটা কথা বলতে চাই। আমরা ঢুঁসোতে রাজি, কিন্তু তার আগে ভেবে দেখা কর্তব্য যে ফেরুপালদের সরিয়ে দিয়ে কি আমরা চলতে পারবো? তাঁরা হলেন আমাদের ধোপা, নাপিত এবং চরাবার কর্তা, ধরতে গেলে মেষ বংশের মাথা। রাজদ্বারে শ্মশানে চ, ওরা আমাদের বান্ধব, আত্মীয়, কুটুম্ব বললেই হয়। ওরা মাঝে মাঝে আমাদের চিরুনি দাঁতে টেনে, নখে আঁচড়ে, রোঁয়া ছেঁটে, চাম ছাড়িয়ে, চেটে পুটে সাফ না করে দিলে কে মড়মড়ায়, কে পড়পড়ায়, কে ভাঙে খড়ি। আমাদের গা শুদ্ধি হওয়ারই জো নেই, যদি না পাল পার্বণে তাদের মাঝে মাঝে মেষ চর্মের আসনে বসিয়ে মেষ মাংসে আমরা মুখ শুদ্ধি করিয়ে দিতে পারি। এছাড়া আমরা খাঁড়া আর হাঁড়ি কাঠ সামনে রেখে হাঁড়িপ বাবা আর হাঁড়ি ঝি মাতাজির কাছে প্রতিজ্ঞা করেছি, তুমি খণ্ডাদি খণ্ডা সুমুক্তি বাহার গরল ভাবহং মানুরিক্ত ঘুমাইয়া আছিস মটিকের মুন্ডি। আমাদের এ মাথায় কোনো কাজ করতে গেলেই গুরুর কোপে পড়তে হবে, প্রতিজ্ঞাভঙ্গ পাপে লিপ্ত হয়ে নরকেও যেতে হবে। এর জবাব আপনি কি দেন? হৃদয়কে আর কোনো জবাব দিতে হলো না। খেঁকি খ্যাঁক খ্যাঁকানি 3টে হেঁড়েল হঠাৎ এসে 3 মেড়ার ল্যাজ ধরে টেনে নিয়ে চলল। হাঁসেরা ডানা ঝটাপট করে গুহার মধ্যে অন্ধকারে উড়ে বেড়াতে লাগলো। হৃদয় তাড়াতাড়ি দুম্বার পিঠ চাপড়ে 2 হাতে তার ঘাড় বেঁকিয়ে ধরে হুকুম দিলে, শিংটিং চট, দে ঢুসিয়ে চটপট। দুম্বা আর ভাবতে সময় পেলে না, অন্ধকারে সামনে আর ডাইনে বাঁয়ে 3 ঢুঁ বসিয়ে দিলে। খটাস খটাস করে 3টে হাঁড়ি মুখো হাড় খেগো হেঁড়েলের মাথার খুলি ফেটে চৌচির হয়ে গেল। ঠিক সেই সময় বাইরে দুদ্দাড় করে ঝড় বৃষ্টি নামল। শিল পড়ে তড়বড়, ঝড় বহে ঝড় ঝড়, হড়মড় কড়মড় বাজে, ঘন 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 গাজে। ঝনঝনার ঝনঝনি বিদ্যুৎ চকচকি হড়মড়ি মেঘের ভেকের মকমকি ঝড়ঝড়ি, ঝড়ের জল ঝরঝরি, তড়তড়ি শিল আর জলের তরতরি, খুটখুট ধুরধার বজ্রের কড়মড়ি, সাঁই সাঁই বাতাস শীতের থরথরি। ভেড়াগুলো কুবরি কুবরি বলতে বলতে এ ওর মুখের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে। এমন সময় ঝড়ে একখানা পাথর খসে গুহার মুখটা একেবারে দরাজ হয়ে কত বড় হয়ে গেল তার ঠিক নেই। ঝড় থামলে সেই খোলা পথে সকালের আলো এসে
গুহার মধ্যে সবাইকে জাগিয়ে দিলে। চকা সেই আলোতে ডানা মেলে হৃদয় আর খোঁড়া আর কাঠচাল আর নানকৌড়িকে নিয়ে হাড়গিলের চরে, যেখানে আন্ডামানি লালসেরা হাঁসদের বড় দলটা নিয়ে অপেক্ষা করছে, সেই দিকে চলল। ভেড়ার দল হঠাৎ কতকালের অন্ধকার গুহার মধ্যে দিনের আলো পেয়ে প্রথমটা অনেকক্ষণ ধরে হতভম্বের মতো আকাশের দিকে চেয়ে রইল। তারপর আস্তে আস্তে পাহাড়ের উপর বুনো ভেড়ার দলে মিশে দিব্যি চড়ে বেড়াতে লাগল। রাতের কথা, হৃদয়ের কথা, হাঁসদের কথা, কোনো কথাই তাদের মনে রইল না। তারা যেন চিরকালই বুনো ভেড়া, এইভাবে সহজে খোলা আকাশের নিচে পাহাড়ের চাতালে চাতালে ঘাস খেয়ে, পাতা লতা খেয়ে মনের সুখে দিন কাটাতে লাগল। ভেড়ার মধ্যে দুম্বাই কেবল মনে রাখতে পারলে হৃদয় কেমন করে তাদের নরক কুণ্ডের মুখের কাছ থেকে পাহাড়ের উপরকার এই খোলা জায়গায় পৌঁছে দিয়ে গেছে, সেখানে স্বচ্ছন্দে চড়ে বেড়াতে কোনো বাধা নেই। দলের ভেড়ারা সন্ধ্যাবেলায় অভ্যাস মতো যখন তাদের পুরনো ঘর গুহাটার দিকে চলল, তখন দুম্বা তাদের এক এক ঢু মেরে বনের দিকে ফিরিয়ে দিলে। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.asor.org, GOLPOKOTHARASOR.org।